বাংলাদেশকে নিয়ে কথা বলার কিছু নেই, ভারতের সাথে ওরা লড়াই করবে কিভাবে। এশিয়া কাপে ভারত বরং তাদের এই দলকেই পাঠাক, কথাগুলো ছিল রবিচন্দ্র আশ্বিনের। সেই ভারতের বিপক্ষেই বাংলাদেশই যেন খেলিয়ে দিল তাদের এই টিমকে। বেঞ্চ থেকে নামিয়ে দেওয়া হলো 4 জনকে। সাত্তার বক্সের সামনে যেন পালপিটেশন বেড়ে যাচ্ছিল সূর্যা কুমারদের। স্টারবাক্স এলে কি যে হতো কে জানে। কালো ছেলে জাকিরের নেতৃত্বেই 1 নম্বরের দল টিম ইন্ডিয়াকে টাইগাররা রুখে দিয়েছে 170-এ। ইন্ডিয়া আনবিটেন রইল বটে, তবে নামের আগে জুড়ে গেল স্লপি শব্দটা। টাইগাররা যদি শেষ বেলায় ভেঙে না পড়তো তাহলে ভিন্ন কিছু হতেও পারত। তবে এই ম্যাচটা ছিল ট্রেলার, পুরো সিনেমা তো আজ হবে পাকিস্তানের বিপক্ষে। কোন ভুল শুধরে নিলে বাংলাদেশ খেলবে ফাইনাল, এ নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। স্টুডিওতে আমাদের সাথে আছেন ক্রীড়া বিশ্লেষক দেব চৌধুরী। দেব চৌধুরী, শুভ সকাল, স্বাগত ৭১ খেলা যোগে। শুরুতে আমরা টিম ম্যানেজমেন্টের সাহসিকতা নিয়ে প্রশ্ন করতে চাই। আমরা সব সময় বলি যে এই টিম ম্যানেজমেন্টের কোনো গার্ডস নেই, তারা সাহসিকতা দেখাতে পারে না। কেমন সাহসিকতা দেখলেন? সাহসিকতার জন্য ধন্যবাদ যে নতুন একটা টিম বা একটা ডিফারেন্ট শেপের টিম খেলানো হয়েছে। এটা আসলে যতটুকু সাহসিকতা তার চাইতে বেশি আমি বলবো যে একটা ক্যালকুলেটিভ ডিসিশনটা ভালো ডিসিশন। রেজাল্ট বাংলাদেশের পক্ষে আসেনি, যার যেভাবে পারফর্ম করার কথা তিনি হয়তো সেভাবে পারফর্ম করতে পারেননি, কিন্তু এই যে রোটেশন করা কিংবা একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে যাওয়া, বেঞ্চের শক্তি পরখ করা, এগুলো বাংলাদেশ ক্রিকেটে লং টাইম অনুপস্থিত। সো এই ট্রেডিশনটা বা কালচারটা শুরু হওয়া খুব জরুরি ছিল। দেরিতে হলো শুরু হয়েছে, যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে সাধুবাদ। এবং একই সঙ্গে এখন এই আলোচনা উঠছে যে বাংলাদেশের ড্রেসিং রুম অ্যাকচুয়ালি নেপোটিজম আছে কিনা বা স্বজনপ্রীতি আছে কিনা বা ব্যক্তিগত লাইকিংস আছে কিনা। সো এই প্রশ্নগুলো আসছে, ভালো যেমন আছে সেই সঙ্গে সমালোচনাও আছে। গতকালের ম্যাচে ক্যাপ্টেন্সি করলেন জাকির আলী অনেক, এবং বেঞ্চে বসে রইলেন নুরুল হাসান সোহান। সোহান একজন পরীক্ষিত ক্যাপ্টেন এবং তিনি পরীক্ষিত উইকেট কিপার। জাকির আলী বিগ ম্যাচে সেইভাবে আসলে পরীক্ষিত না তিনি কখনোই, এবং সেই জাকির আলী সবচেয়ে বড় ব্লান্ডারটা করেছেন। সেই 7 রানে যদি অভিষেক শর্মাকে ফেরানো যেত তাহলে হয়তো ভিন্ন কিছু হতে পারতো, এবং তাকে ব্যাটিংয়ে আমরা দেখেছি যে তিনি আসলে সেভাবে প্রভাব ফেলতে পারেননি। সবকিছু মিলে জাকির আলী অনেকের পারফরমেন্স কেমন দেখেছেন? আচ্ছা, পারফরমেন্সের কথা যদি বলেন যে জাকির আলী অনেক, ধরেন লেটসে পাকিস্তানের এগেন্সে সে দুর্দান্ত একটা ম্যাচ খেললো, যেটা শ্রীলঙ্কার এগেন্সে তাওহিদ হৃদয় খেলেছেন। এখন কথা হচ্ছে জাকির আলীর যে রোলটা এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত প্রায় 60টার মতো বল খেলেছেন, 60, একটা বাউন্ডারি মারতে পারেন না উনি। এখন একজন এই লেভেলের ফিনিশারকে যখন আপনি দিনের পর দিন সুযোগ দিবেন, টানা 6 ম্যাচ ব্যর্থ হওয়ার পর 7 নাম্বার ম্যাচে সুযোগ দিবেন, 7 নাম্বার ম্যাচে সে ভালো খেলে ফেললো, আবার 7 ম্যাচের জন্য সে ফিক্সড হয়ে গেল। আমি এটাই কথাই বলছিলাম, এটা হচ্ছে বাংলাদেশ ড্রেসিং রুমের নেপোটিজম। এই শব্দটা আমি আমার ক্যারিয়ারের 10-12 বছরে সাধারণত মনে করতে পারি আমি ইউজ করেছি, কিন্তু এখন আমি নুরুল হাসান সোহানের ইস্যুতে বাংলাদেশ ড্রেসিং রুমের নেপোটিজম চলছে, ব্যক্তিগত পছন্দ চলছে, আমার পছন্দ আমি খেলাবো, আমার ইগো আমাকে জিততে হবে, এই ব্যাপারগুলো আছে বলে আমি সন্দেহ করি। আমি সত্যি মিথ্যা জানি, কিন্তু এটা আমার সন্দেহ। নইলে বাংলাদেশে আপনি জানেন হয়তো কোনা যে আমি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যানেজার হিসেবে একটা রোল প্লে করি। সো ঢাকার ক্রিকেটে বা বাংলাদেশ ক্রিকেটে যখন টিম করার সময় ক্যাপ্টেন খোঁজা হয়, 2 জন লোকের নাম সবার আগে আসে, স্পেশালি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। এক হচ্ছে নাজমুল হোসেন শান্ত, এক হচ্ছে নুরুল হাসান সোহান, এবং এর সঙ্গে আরো 2টো নাম যুক্ত হয়, মোসাদ্দেক হোসেন সৈকত, আকবর আলী। আপনি যে কোনো ক্লাব ম্যানেজমেন্টের কাছে যান, বাংলাদেশ যারা প্রিমিয়ার লিগের টপ টিমগুলো করে, বড় টিমগুলো করে, যখন ক্যাপ্টেন খোঁজে ঘুরে ফিরে নুরুল হাসান সোহান, মোসাদ্দেক সৈকত, নাজমুল হোসেন শান্ত, আকবর আলী, এই নামগুলো আসে। একজন ক্যাপ্টেনের নেতৃত্বে বাংলাদেশ একটা গ্লোবাল টি-20 টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের প্রতিটা, আমি চ্যাম্পিয়নটাই বলছি, প্রত্যেকটা ঘরোয়া সার্কেলে যিনি প্রুভেন ক্যাপ্টেন, প্রুভেন লিডার, তিনি আপনার ড্রেসিং রুমে থাকা অবস্থায় জাকির আলী অনেককে আপনি ক্যাপ্টেন্সি দিয়ে পাঠালেন, আমি বুঝতাম জাকির আলী অনেক দুর্দান্ত ফর্মে আছে, তাকে ভবিষ্যতের জন্য বিবেচনা করা হচ্ছে, দিয়েছেন। সে তো ফর্মেও নেই। ঢাকার ক্রিকেটে, বাংলাদেশের লোকাল ক্রিকেটে কবে কোথায় কতটুকু সাকসেসফুল ক্যাপ্টেন্সি তিনি করেছেন। ইটস নাথিং এগেন্সট জাকির আলী অনেক, এটা হচ্ছে ড্রেসিং রুমে একটা বাজে কালচারের উদাহরণ। এবং অনেকের ব্যক্তিগত পছন্দ অপছন্দে এখন কিছু প্লেয়ার সুযোগ পাচ্ছে, এবং এই ব্যক্তিগত পছন্দ অপছন্দ কিংবা নেপোটিজমের কারণেই নুরুল হাসান সোহানদের হয়তো লম্বা সময় পারফর্ম করার পরেও, স্ট্র্যাটেজিক্যাল জায়গা থাকার পরেও অন্য কেউ তুলনামূলক কম যোগ্য হওয়ার ফলেও সুযোগ পাচ্ছেন, সোহানরা পাচ্ছেন না। দিস ইজ ভেরি মাচ অ্যান্ড সিরিয়াসলি কোশ্চেনেবল। একেবারে, কারণ যে মিস্টেকটা তিনি করেছেন সেটা যদি মানে লিটন হলে আমরা ধরে নিতাম, কারণ দেখেন এখানে একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে এটা তো আমি ধরুন যে একটা ডিসিশন মেকিং লেভেলের কথা বললাম। মাঠের ক্রিকেটে
ক্যাচ, ধরেন ওই ক্যাচ অ্যাডাম গিলক্রিস্ট মিস করতে পারতো, কিংবা ধরেন যে দুরুল হাসান সোহানও মিস করতে পারতো। মিস নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা হচ্ছে যে আপনি যখন আপনার টিমে এমন একজনকে নিচ্ছেন যিনি কিপার হিসেবে প্রুভেন না। আমি আরেকটা জায়গার কথা বলি, সেটা হচ্ছে আমরা সবাই ক্যাচটা তো দেখছি, অভিষেক শর্মা সম্ভবত নাসুমের ফার্স্ট ওভার, আমি এক্সাক্ট মনে নেই আমার, পাটা বাইরে ছিল খুব সম্ভবত, সেখানে যে এক্স্যাক্টলি স্ট্যাম্পিং এর চান্স, আমি বলছি না সেটা মানে অন্য কেউ করতেও পারতো, কিন্তু হয় কি এই যে স্লাইট ডিফারেন্সগুলা অনেক বড় ম্যাচ সিচুয়েশনে ম্যাচের রেজাল্টে অনেক বড় ইম্প্যাক্ট ফেলে। পাইলট ভাই একবার একটা কথা বলেছিল যে এখনকার যুগ এমন হয়ে গেছে যে আমাদের সময় বেসিক ছিল যে স্পিন বলার বল করলে উইকেট কিপার বল পেছন দিকে টানবে তারপর স্ট্যাম্পে লাগাবে। ওই যুগ শেষ হয়ে গেছে 20 বছর আগে। জাস্ট ইউ উইল গ্রিপ ফ্রম দ্য মানে টপ অফ দ্য স্টেম, মানে বেলের ওখানে কালেক্ট করবেন, ওইখান থেকে লাগবেন, হাত পেছনে যাবে না। জাকেরের হাতে এখনো পেছনে যায়। আমি বুঝাইতে পারছি? অর্থাৎ কিপিং এর দিক থেকে টপ লেভেল কিপিং যদি আপনি হিসাব করেন, জাকের এখনো 10 বছর পেছনে আছে। একেবারে তিনি তো পরীক্ষিত না, সেটা তো আমরা একেবারে শুরুতেই বলেছি যে তিনি আসলে সেইভাবে তো না, সেই জায়গায় তাকে এরকম একটা বিগ ম্যাচে যেখানে আমাদের হাতে অপশন ছিল এবং যেখানে আমরা বলছি সাহসী সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট নিয়েছে, সেখানে এই জায়গায় কেন নিতে পারলো না, সেটারও আপনি একটা প্রচ্ছন্ন কারণ হয়তো বলেছেন যে এই কারণে হতে পারে। আমরা বোলিং নিয়ে যদি কারণ না, এটা আমার সন্দেহ যে এরকম হচ্ছে এরকম হচ্ছে এবং সেজন্যই হয়তো কার কারণে হচ্ছে সেটাও ধরেন যে আসলে বলাটা ঠিক না, কিন্তু সবাই জানে কার কারণে হচ্ছে। সেটাই সবাই মোটামুটি সবকিছুই জানে, কারণ অনেকটা বছর তো এই জায়গাটায় কাটিয়েছে। আমরা বোলিং নিয়ে যদি শুরুতে আসি, রিশাদ দারুণ বোলিং করেছেন, তাকে লাস্ট ম্যাচে বসানো হয়েছে। সাকিব তো আমরা বলছিলাম যে ভারতের বিপক্ষে তিনি বেশ আসলে তার যে অ্যাগ্রেশন সেটা সব থেকে জরুরি ভারতের মতো টিমের বিপক্ষে। সেই জায়গায় সাইফও দারুণ বোলিং করেছে। আমরা জাকেলের ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলছিলাম, সাইফ পার্ট টাইমার, তাকে 2 ওভার করানো হয়েছে, তিনি বেশ ভালো করেছেন, এরপর আর তাকে আনা হয়নি। এই যে এই ব্যাপারগুলো সেটা কিভাবে দেখেন? আচ্ছা, বাংলাদেশ মূলত ম্যাচটা যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যায়নি 4টা পার্টিকুলার ওভারের কারণে। বাংলাদেশের বোলিং ইনিংসের 4th ওভার যেখানে নাসুম 21 দিলেন, মুস্তাফিজ এসে ফার্স্ট ওভারে 17 দিলেন, তারপরের ওভার এসে সাইফুদ্দিন 17 দিলেন, 11তম ওভারে সাইফুদ্দিন 16 দিলেন। ইন বিটুইনের ঘটনাটা নিয়ে আপনি প্রশ্ন করেছেন। এই যে বললাম মুখস্থ ক্যাপ্টেন্সি, এই মুখস্থ ক্যাপ্টেন্সি একটা দলের জন্য অভিশাপ। জাকের বাংলাদেশ দলের জন্য ওই মুখস্থ ক্যাপ্টেন্সি করে ওই অভিশাপ বয়ে এনেছেন। পার্ট টাইমারকে 2 ওভারের বেশি করানো যাবে না। ঋষাদের 1 ওভার কিন্তু বাকি ছিল। আপনি দেখলেন ওই সময়ে উইকেটে লেফট হ্যান্ডার আছে, সাইফ ভালো করছে, একই সঙ্গে 2 ওভারে 7 রান দিয়েছে বোধহয় সাইফ। আপনি কোন বিবেচনায় সাইফকে আরেকটা ওভার করাবেন না? মানে আপনার কাজ হয়ে গেছে এরকম? ভালো বল করছে, ওকে করিয়ে দেন না। ও যদি তার পরের ওভারে আরো 3 রান দিত, 3 ওভারে 10, আপনি তো আরেকটা ওভার করাতে পারতেন। হয় কি, আপনার ফিফ বোলিং অপশন যদি ভালো করে, ইন্ডিয়া লাস্ট ম্যাচে পাকিস্তানকে শিবম দুবেকে করায় নাই, শিবম দুবে উইকেট এনে দেয় নাই, কেন করাইছে? ইন্ডিয়া তো আইডিয়ালি 2.5 জন পেস বোলার নিয়ে খেলে, বুমরা 1 আর শিবম দুবে আর হার্দিক পান্ডিয়া মিলে হচ্ছে 1.5। এখন এই যে সিনারিওটা, এই সিনারিওটা হচ্ছে জাকেরের ক্যাপ্টেন হিসেবে অদক্ষতার পরিচয়। ঠিক একইভাবে আমি বলবো যে সাকিব প্রথম যে ওভারগুলো করলেন, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। একদম বেসিক বোলিংটা করেছেন, অফ স্ট্যাম্প চ্যানেল 4 নাম্বার 5 নাম্বার স্ট্যাম্প করিডোর, ইটস এ শর্ট অফ লেন, কিছু সময় ব্যাক অফ লেন, কারণ শুভমান গিল বলছিল যে একটা এক্সট্রা বাউন্স আছে। সাকিব সেটা দারুণভাবে কাজে লাগানোর চেষ্টা করেছেন। এবং শেষ ওভার, সাকিবের শেষ ওভারে সাকিবকে আমার একটু এলোমেলো মনে হয়েছে। কমেন্ট্রি বক্স থেকে রবি শাস্ত্রী বলছিলেন যে হি ওয়াজ ট্রাইং টু মেনি থিংস, মানে অনেক কিছু চেষ্টা করছে, অথচ এর আগের 3 ওভারে শুধুমাত্র বেসিক বলটা করে তিনি খুব ভালো করেছেন। আপনার মুস্তাফিজ ফার্স্ট ওভার 17 রান দিলেন। ফার্স্ট ওভার 17 রান দেওয়ার পর পরের 2 ওভারে মুস্তাফিজ যেভাবে কামব্যাক করলেন, দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি আউটস্ট্যান্ডিং। এবং একই সঙ্গে আপনি যদি সাইফুদ্দিনের কথা বলেন, তাকে আমি একটু বেনিফিট অফ ডাউট দেবো। বেনিফিট অফ ডাউট দেবো হচ্ছে এই কারণে, সাইফুদ্দিনকে নিয়ে অনেক সমালোচনা আছে, অনেকেই তাকে বলেন তাকে টিমে নেওয়া উচিত। এখন সাইফুদ্দিন কতটুকু মেন্টালি প্রিপেয়ার এটা আমি শিওর না। তিনি কিন্তু লাস্ট ওভারটা খুব ভালো বল করেছেন, 3টা ডট দিয়েছেন, খুব ভালো বল, লাস্ট ওভার মধ্যে 4 রান দিয়েছেন, খুব ভালো বল করেছেন। তার আগে প্রতিটা ওভারে অন স্লটে বল দিচ্ছেন। আমরা সবাই জানি অভিষেক শর্মা লেগ সাইডে সরে গিয়ে অফ স্ট্যাম্পে জায়গা করে মারে, স্লটে দিলে সোজা মারে, শর্ট দিলে পুল খেলে, বেসিক ক্রিকেটটাই সে খেলে, এদিক ওদিক খেলতে যায়, স্কুপ টুপ কমই মারে, মানে স্পেসারদের এগেনস্টে। মুস্তাফিজ ফার্স্ট ওভারটাকে স্লটের বলের পর বল দিয়ে গেছে, সেকেন্ড ওভার থেকে যখন কাটার স্লোয়ার বলের পেস কমিয়ে দিয়েছে তখন থেকে সাকসেস পাচ্ছে। এখন জিনিসটা হচ্ছে কি যে আপনি জানেন যে এই উইকেটগুলোতে পাওয়ার প্লের পরে প্রথম 6-7 ওভারের পরে রান করাটা শুরুর দিকে যতটুকু তুলনা সহজ, অতখানি সহজ হয় না আনলেস ইউ ব্যাট রিয়েলি ওয়েল। বাংলাদেশ শ্রীলঙ্কার এগেইনস্ট ম্যাচেও কিন্তু তাই করেছে, ভারত এই ম্যাচেও তাই করেছে। সো
বোলারদের ওই স্মার্ট ওয়েতে মানিয়ে নেওয়ার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, যেটা অনেক ক্ষেত্রেই আমাদের বোলাররা ব্যর্থ হন। বাট ভারতের এগেনস্টে আমি বলবো বাংলাদেশের হোল ইউনিট হিসাবে খুব ভালো বল তারা করেছে। লাস্ট ক্রেডিট গোজ টু রিশাদ। হয় কি, আপনি যখন একজন স্পিনার, আপনি বল করতে আসছেন, ফার্স্ট বলে বাউন্ডারি খেয়ে গেছেন, এটা ফ্লাইট দিয়ে অফ স্ট্যাম্পের বাইরে বল, আপনি অফ স্পিনারই ধরে নিলাম, আপনাকে কাট খেলে বা পুল খেলে একটা 4 মেরে দিয়েছে। ওই একই ডেলিভারি পরবর্তীতে করার ক্ষেত্রে বোলার কিন্তু অনেক সময় দ্বিধায় ভোগেন বা একটু ভয় পান। ঋষাদ এই ভয়টা পায়নি, ঠিক একই রকমভাবেই ফ্লাইট দিয়েছে, একই রকমভাবেই একটু টেনে বল করার চেষ্টা করেছে, একই রকমভাবেই পেসটা অ্যাডজাস্ট করার চেষ্টা করেছে, সাকসেসফুল হয়েছে। এবং ঋষাদের রান আউটটা অসাধারণ, মানে ওইটাই তো ম্যাচটাকে যদি বলি যে দলটা 10 ওভারে 96 করেছে সেই দলটাকে 168তে আটকে দেওয়া, সেটা তো সেই ওভারের সেই আউটের পরেই আসলে এটা হয়েছে। ছোট্ট করে জানতে চাইবো, আজকেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ, আজকে তো আর কোনো এক্সপেরিমেন্ট চলবে না নিঃসন্দেহে, লাস্ট এটাই শেষ সুযোগ ফাইনালে যাওয়ার, কি করবে কি করবে না। ডু এন্ড ডোন্টসের কথা যদি আপনি বলেন, সেটা হচ্ছে আমার যেটা মনে হয় বাংলাদেশকে খুব ক্যালকুলেটিভ ওয়েতে ম্যাচ স্ট্র্যাটেজিটা সাজাতে হবে। আমি নেপোটিজমের চূড়ান্ত অবস্থানটা দেখতে চাই এবং নেপোটিজমের আপনার চূড়ান্ত অসঙ্গতি দেখতে চাই, এবং তারপরে যার এগেনস্টে অভিযোগ তার সম্পর্কে আমি আশা করব বাংলাদেশের গণমাধ্যম কর্মী, আমার প্রিভিয়াস সহকর্মী যারা ছিলেন ইনক্লুডিং আপনারা, তার নাম ধরে বলা উচিত গণমাধ্যমে যে ওনার কারণে এইটা হচ্ছে। সো আমি আবারও চাই জাকের আলী অনেককে খেলানো হোক এবং সে তার ব্যর্থতার চূড়ান্ত পরিচয় পাকিস্তানের এগেনস্টে দিক, বাট বাংলাদেশ পাকিস্তানের এগেনস্টে জিতুক। কেননা হয় কি, অনেক সময় কিছু নেপোটিজম, কিছু অন্যায় ফ্ল্যাশ আউট হওয়ার জন্য কিছু সিচুয়েশন তৈরি হওয়া দরকার আছে, নইলে মানুষ বোঝে না, এই বোঝানোটা দরকার আছে। আর পাকিস্তানের এগেনস্টে আমি এখনো বিশ্বাস করি এই টুর্নামেন্টে বাংলাদেশ অবশ্যই ভারতের পরে দ্বিতীয় সেরা দল এখনো পর্যন্ত। আমার কথা আপনি একমত না হতে পারেন, না এই মুহূর্তে তো সেটাই আসলে বলছে। এবং পাকিস্তানের সাথে যদি সম্ভাবনার কথা বলেন, আমার অনুমান 55 থেকে 60% সম্ভাবনা বাংলাদেশ জিতবে। তবে স্পিন ডিপার্টমেন্টটা বাংলাদেশ কিভাবে সাজাবে এইটা বোধহয় খুব ক্রুশাল হতে যাচ্ছে। নিশ্চয়ই, তবে যেটা বললেন সেকেন্ড সেরা দল বাংলাদেশ এই মুহূর্তে, তাদের পারফরমেন্স তাই বলছে, এবং সেটা হয়েই যেন তারা আবার সেই ভারতকে কম্পিট করে, সেটাই আমরা প্রত্যাশা করব। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে কথা বলছিলাম, আমাদের সাথে এই আলোচনায় এতক্ষণ ছিলেন ক্রীড়া বিশ্লেষক দেব চৌধুরী। সময় হয়ে গেছে ছোট একটা বিরতির, ৭১-এর সাথেই থাকুন।